এই নুহাশপল্লীতে এসে আমরা এই বাঁশ ছাড়া আর কিছুই খাইতে পারি নাই। নুহাশপল্লীতে এসে আমি শুধু বাঁশই খেয়েছি। কেন এই কথা বললাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম। বাস ধরে প্রথমেই চলে গেলাম গাজীপুর চৌরাস্তা। সেখানে গিয়ে দেখা হলো সাব্বির মামার সঙ্গে। তারপর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে তাকোয়া পরিবহনে উঠে বসলাম। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে প্রায় 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হোতাপাড়া বাস স্ট্যান্ডে। সকালের নাস্তা তখনও করা হয়নি, তাই নেমেই ছোট করে নাস্তা সেরে নিলাম। ঠিক তখনই আমাদের সঙ্গে যোগ দিলেন সুলতান ভাই। তিনি এই এলাকারই বাসিন্দা। বাসস্ট্যান্ড থেকে একটি রিক্সা নিয়ে আমরা রওনা দিলাম নুহাশপল্লীর দিকে। আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে সবুজ আর হালকা বাতাস। রাস্তা দিয়েই বোঝা যাচ্ছিল শহরের ব্যস্ততা অনেক পিছনে ফেলে এসেছি। বিশেষ করে নুহাশপল্লীর মূল গেট পর্যন্ত যাওয়ার রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গেটে পৌঁছে প্রতিজন 200 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। নুহাশপল্লী নির্মাণ করেছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। 1997 সালের দিকে তিনি প্রায় 40 বিঘার মতো জায়গা জুড়ে নিজের স্বপ্নের এই জায়গাটি গড়ে তোলেন। হুমায়ুন আহমেদের লেখালেখি, চিন্তা, আড্ডা সবকিছুরই একটা বড় অংশ জড়িয়ে আছে এই নুহাশপল্লীর সঙ্গে। ভেতরে ঢুকেই চোখের সামনে পড়ল সবুজ ঘাসে মোড়ানো বিশাল একটি মাঠ। সেই মাঠের পাশ ধরে হাঁটতে হাঁটতে ডান পাশে চোখে পড়ল মা ও সন্তানের একটি সুন্দর ভাস্কর্য। তার পাশেই ছিল দৃষ্টিনন্দন নকশার একটি সুইমিং পুল। তবে জায়গাটার অবস্থা দেখে পরিচর্যার অভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক সামনেই ছিল কবি হুমায়ুন আহমেদের একটি বিশাল ছবি। ছবিটির পেছনে রয়েছে একতলা একটি ঘর। হয়তো জায়গাটি দেখাশোনা করার দায়িত্বে যারা আছেন তারা সেখানেই থাকেন। এর সামনেই ছিল বসার সুন্দর ব্যবস্থা। আর একটু এগিয়ে দেখা মিলল দুটি ভাস্কর্যের, যার একটি নির্মাণ করা হয়েছে তার কন্যা সন্তানের স্মৃতিতে। পাশেই ছিল ছোট্ট একটি জলাশয়। দেখে মনে হচ্ছিল এক সময় হয়তো মাছ চাষের জন্য ব্যবহার করা হতো, তবে এখন জায়গাটি অনেকটাই অপরিচ্ছন্ন। আরো একটু সামনে এগোতেই দেখা গেল কয়েকটি খেজুর গাছ। গাছের সঙ্গে বাঁধা ছিল কয়েকটি হ্যামক। ওই হ্যামকে শুয়ে দোল খেতে খেতে এক ধরনের অলস শান্তি অনুভব হচ্ছিল। পাশেই তৈরি করা হয়েছে একটি বড় দাবাঘর। ব্যক্তিগতভাবে জায়গাটি আমার বেশ ভালো লেগেছে, তবে গুটিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই মাঠেই রয়েছে কয়েকটি লিচু গাছ, আর সেই লিচু গাছের ওপর তৈরি করা হয়েছে একটি ট্রি হাউস। হুমায়ুন আহমেদ এর নাম দিয়েছিলেন জ্যোৎস্না ঘর। জ্যোৎস্না রাতে তিনি নাকি এখানে বসে তাদের আলো উপভোগ করতেন। এই মাঠের এক কোণেই চিরনিদ্রা শায়িত আছেন হুমায়ুন আহমেদ। তার কবরটি করা হয়েছে খুব সাধারণভাবে, প্রকৃতির একেবারে কাছাকাছি। জায়গাটার সামনে দাঁড়ালে একটা অদ্ভুত নীরবতা কাজ করে। হুমায়ুন আহমেদের বৃষ্টি খুব প্রিয় ছিল, আর সেই বৃষ্টি উপভোগ করার জন্যই তিনি তৈরি করেছিলেন বৃষ্টিবিলাস নামের ঘরটি। এই পথ ধরে একটু এগোতেই দেখা মিলল বিশাল এক বট গাছে। গাছের নিচে সুন্দর করে বসার জায়গা বানানো হয়েছে, তবে এখানেও অযত্নের ছাপ স্পষ্ট ছিল। ঠিক সেখানেই আমি দেখতে পেলাম একটা সুন্দর কাঠগোলাপ ফুল। ভেজা পরিবেশে ফুলটা আরো সুন্দর লাগছিল। বটগাছের বিপরীতে ছিল আরো একটি জলাশয়। জলাশয়ের মাঝে দাঁড়িয়ে ছিল একটি জলপরীর ভাস্কর্য, আর তার দিকে তাকিয়ে ছিল এক ভয়ঙ্কর রাক্ষসীর মূর্তি। হয়তো এই ভাস্কর্যের পেছনে কোনো গল্প আছে, তবে সেটা আমার জানা হয়নি। তবে জায়গাটির অবস্থা বেশ খারাপ ছিল, চারপাশ ভেঙে যাচ্ছিল। দেখে মনে হলো এখানে কিছুটা সংস্কার সত্যিই প্রয়োজন। আরো সামনে গিয়ে দেখা মিলল দিঘি লীলাবতীর ঘাটে বসেছিলেন একদল প্রবীণ মানুষ। তারা গান গাইছিলেন, গল্প করছিলেন, নিজেদের মতো সময় কাটাচ্ছিলেন। সত্যি বলতে তাদের বন্ধুত্বটা আমার খুব ভালো লেগেছে। দিঘির মাঝখানে ছোট্ট দ্বীপের মতো একটা অংশ রয়েছে। শুনলাম আগে সেখানে যাওয়ার জন্য একটি সাঁকো ছিল, যেটা এখন আর নেই। দিঘির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ঠান্ডা বাতাস অনুভব করছিলাম। চারপাশে প্রচুর গাছপালা থাকায় জায়গাটা বেশ শান্ত আর সতেজ লাগছিল। এখানে বসে দোল খাওয়ার জন্য দুটি দোলনা রয়েছে, তবে সেগুলোর অবস্থাও খুব একটা ভালো না। এর সামনেই ছিল একটি বাঁধানো ঘাট, যার বেশ কিছু অংশ ভেঙে পানিতে পড়ে গেছে। সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য এখনো আছে, কিন্তু পরিচর্যার অভাব চোখে পড়ে খুব সহজেই। ফিরে আসার সময় আবারও চোখে পড়লো কাঠগোলাপ গাছটা। অনেকগুলো ফুল ফুটেছিল সেখানে। মনে হচ্ছিল সঙ্গে প্রিয় মানুষটা থাকলে হয়তো একটা ফুল কানে গুজে দিয়ে চুপচাপ ভালোবাসার প্রকাশ করতাম।
বের হওয়ার সময় কিছু ডাইনোসরের ভাস্কর্য চোখে পড়লো, কারো দাঁত ভাঙা, কারো রং উঠে গেছে। তার পাশেই ছিল এক ঝাড় বাঁশ। এবার আসি মূল কথায়, কেন বললাম এখানে এসে শুধু বাঁশ খেয়েছি। সত্যি বলতে নুহাশপল্লী খুব বড় কোনো জায়গা না। মূল গেট থেকে শেষ দিঘি পর্যন্ত যেতে 5 মিনিটও লাগে না, আর ভেতরে দেখার মতো খুব বেশি কিছু নেই। সেই হিসেবে 200 টাকা এন্ট্রি ফি আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তবে আপনি যদি হুমায়ুন আহমেদের ভক্ত হয়ে থাকেন, তার স্বপ্নের জায়গা দেখতে চান, তিনি কোথায় সময় কাটাতেন সেটা অনুভব করতে চান, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। ফেরার আগে আমরা কিছুক্ষণ হ্যামকে শুয়েছিলাম। কি যে শান্তি লাগছিল। এরপর আমরা বের হয়ে গেটের সামনে দেখতে পাই একটা দোকান, যেখানে হাতের তৈরি বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এখান থেকেই সাব্বির মামা আমাকে গিফট করলো এই সুন্দর চাবির ছড়াটা। থ্যাংক ইউ মামা। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে আসছিলাম, ঠিক তখনই সুলতান ভাই বললেন দুপুরে খাবার না খেয়ে যেতে পারবেন না। অনেকবার না বলার পরও শেষ পর্যন্ত তার বাসায় যেতেই হলো। সেখানে গিয়ে আন্টির হাতের মজাদার তেহরি দিয়ে দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষে হালকা মিষ্টি মুখ করে সুলতান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। মানুষের এই আন্তরিকতাগুলোই ভ্রমণকে আসলে আরো সুন্দর করে তোলে। সুলতান ভাইয়ের আতিথেয়তা মনে থাকবে অনেক দিন। দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ, টাটা।